হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হুইসপার্স ফ্রম বেঙ্গল। তো আমি সৌপাত্র আবার একটা নতুন গল্প নিয়ে এসেছি, যে গল্পটার নাম হচ্ছে বজ্রপাত এবং লেখিকার নাম হচ্ছে বনবিথি পাত্র। তো গল্পটা শুরু করা যায়। মাস্টারমশাই, মাস্টারমশাই, ছুটতে ছুটতে এসে এইটুকু বলেই হাঁপাতে থাকে ইসমাইল। সবাই বলে স্কুল মাস্টারই সব থেকে সুখের চাকরি। সে যে কত সুখের চাকরি হাড়ে হাড়ে টের পাচ্ছেন হলধরবাবু। ইউনিট টেস্ট, মিড ডে মিল, তারপরে এটা আবার বোর্ডিং স্কুল, সবসময় কাজের চাপ। সামনের সপ্তাহে ছেলের বিয়ে, তাও ছুটি পাননি। ফোনেই গিন্নির সাথে প্রয়োজনীয় কথাবার্তা সেরে নিচ্ছিলেন। কথার মাঝে ইসমাইল এসে পড়ায় বাধ্য হয়ে কথা থামাতে হলো। হেড স্যার যে যথেষ্ট রাগী সে কথা সব ছাত্ররাই জানে। হলধরবাবু তার রাগী গম্ভীর গলাতে ইসমাইলকে শুধান, কী হলো, মাঠে বাঘ বেরিয়েছে নাকি? আমি ছুটতে ছুটতে আসার কী হলো? তখনই হাঁপাচ্ছিল ইসমাইল। দুটো ঢোক গিলে মুখ কাছুমাছু করে বলে, নতুন ছেলেটা। এইটুকু বলেই থেমে যায় ইসমাইল। নতুন ছেলেটা কি করেছে? এক ধমক লাগান হলধরবাবু। এবার আঙুল তুলে পুরনো হস্টেল বাড়িটার দিকে আঙুল তোলে ইসমাইল। বলে, ও ওখানে ঢুকেছে ছেলেটা। আঁতকে ওঠেন হলধরবাবু। তোরা ছেলেটাকে বলিস নি ওখানে কারো ঢোকা বারণ আছে? আমরা কেমন করে জানবো মাস্টারমশাই যে ওখানে ঢুকবে? আমরা সবাই মাঠে ফুটবল খেলছিলাম। হঠাৎ দিনেশ খেয়াল করে ছেলেটা দোতলার বারান্দাতে দাঁড়িয়ে আছে। আমরা সবাই ওকে ওখান থেকে চলে আসতে বললাম, কিন্তু ও ভেতরে ঢুকে গেল, এখনও বেরিয়ে আসেনি। হলধরবাবু আজ প্রায় 19 বছর আছেন এই স্কুলে। তখন ওই বিল্ডিংটাই ছাত্রদের হস্টেল ছিল। সেবার এক কালবৈশাখীর ঝড়ের রাতে বাজ পড়ে হোস্টেলের একটা অংশ পুরো পুড়ে যায়। কয়েকজন ছাত্র মারাত্মক রকমের আহত হয়েছিল। মারা গিয়েছিল একজন ছাত্র। মুখটুকু বাদে শরীরের একটা অংশ বিশ্রীভাবে ঝলসে গিয়েছিল। আজ 12 বছরের বেশি হয়ে গেল। এখনও সেদিনের ঘটনা মনে পড়লে শিউরে ওঠেন হলধরবাবু। তারপর বছরখানেক ওই বিল্ডিং অমন অবস্থাতেই পড়ে না। হস্টেলের ছেলেদের স্টাফ কোয়ার্টার্সে সরিয়ে আনা হয়েছিল, কিন্তু বেশ কিছুদিন পর থেকে যতবার ওই বিল্ডিং সংস্কারের চেষ্টা হয়েছে একটা না একটা অঘটন ঘটেছে। দোতলা অবধি তো কেউ পৌঁছতেই পারেনি। শেষ অবধি ভূতুরে বিল্ডিং নাম দিয়ে বিল্ডিংটা ভাঙাচোরা অবস্থাতেই পড়ে আছে। ওই নতুন ছেলেটা তো সদ্য কদিন হলো ক্লাস 6-এ ভর্তি হয়েছে। ওর বাবা মা দুজনেই কীভাবে যেন মারা গেছে। জ্যাঠা এসে ভর্তি করে দিয়ে গেছেন। উনি বলছিলেন অবশ্য ছেলেটা বড় দুরন্ত, কিন্তু এই কদিনে তো ছেলেটাকে বেশ চুপচাপই মনে হচ্ছিল। আর ভেবে কি হবে, এখন ভালোই ভালোই ছেলেকে ভূতের বিল্ডিং থেকে বের করে আনতে পারলে হয়। না হলে কি কৈফত দেবেন ওর বাড়ির লোকের কাছে? শুধু কি বাড়ির লোক, পান থেকে চুন খসলেই পার্টি থেকে মিডিয়া কেউ ঝাঁপিয়ে পড়তে বাকি থাকবে না। স্কুল ছুটির পর প্রতিদিন বিকেলেই তো ছেলেরা ওই মাঠে খেলা করে। ওই ছেলের এই সন্ধ্যের মুখে ওই ভাঙা বিল্ডিংয়ে ঢোকার কি দরকার পড়লো কে জানে। আজকালকার ছেলেপুলেগুলোই বড্ড বেয়ারা। আর দেরি না করে ইসমাইলের সাথে ওদিকে পা বাড়ায় হলধরবাবু। অন্য ছেলেরা সব মুখ কাচুমাচু করে দূরে দাঁড়িয়ে আছে। হলধরবাবু বিল্ডিংয়ের দিকে এগোতে গিয়েও থমকে যান। গতবার এক মিস্ত্রি জোর করে ঢুকেছিল বিল্ডিংয়ে ঘরের জিনিসপত্র বের করে আনবে বলে, কিন্তু কি হলো? সবার চোখের সামনে সুস্থ মানুষটা মুখে রক্ত উঠে মরে গিয়েছিল। ডাক্তার ডাকার সময়টুকু অবধি পাওয়া যায়নি। খানিক পিছিয়ে আসেন হলধরবাবু। যা তো স্টাফ কোয়ার্টার্স থেকে স্যারদের ডেকে নিয়ে আয়। হলধরবাবু ছাড়াও আর দুজন স্যার থাকেন ওখানে। একা কোনো সিদ্ধান্ত নেওয়ার থেকে সবাই মিলে ভেবে কাজটা করাই ভালো। হলধরবাবু মুখ থেকে কথাটা বের না হতে হতেই দুজন ছেলে ছুট লাগায়। হলধরবাবু হাঁক পারেন, রামদিনকেও ডেকে আনবি। স্কুলের দারোয়ান কাম নাইট গার্ড রামদিন, পেটানো চেহারা, ভয়ডরও খুব একটা নেই। এমন সমস্যায় তো রামদিনের মতো মানুষকেই সাথে দরকার। ছেলেটা ভিতরে কি করছে কে জানে, সারা শব্দও তো নেই। মরে ফরে গেল না তো? না স্যার, মরিনি, এই তো আমি। চমকে ওঠেন হলধরবাবু। আরে, ভূতের মতো দুম করে ছেলে কোথা থেকে উদয় হলো? এক্ষুনি তো সামনে কেউ ছিল না। কোনো রকমে নিজেকে সামনে নিয়ে ধমক দিলে জিজ্ঞাসা করলেন, এই বিল্ডিং এখানে ঢুকেছিলি? তুমি জানো না এখানে ঢোকা মারণ? কেন স্যার, কি হয়েছে এই বিল্ডিংয়ে? ছেলেটার কথায় কি ছিল জানে, কোনো প্রতিবাদ করতে পারে না হলধরবাবু। তার বদলে সেদিনের সেই ভয়ঙ্কর ঘটনা কোনো ব্যাখ্যা করতে পারেন না। ছেলেটা সম্পূর্ণ পুড়ে গিয়েছিল স্যার। 12 বছর আগের সেই ঝলসানো মৃতদেহটা আবার চোখের সামনে ভেসে ওঠে হলধরবাবু। এত বছর পরেও যেন ভয়ে শিউরে ওঠেন তিনি। সামনে দাঁড়ানো নতুন ছেলেটাকে হাসতে দেখে মাথায় আগুন জ্বলে যাওয়া হলধরবাবু মাঝখানি গলায় জিজ্ঞাসা করেন, হাসির কি হলো? ছেলেটা তার পুলোভারটা খুলে ফেলে। দেখুন তো স্যার, এর থেকেও বেশি পুড়েছিল। চমকে ওঠেন হলধরবাবু। কি বিভৎসভাবে পোড়া শরীরের বাম দিকটা! এ তো সেই 12 বছর আগের বাস পরে ঝলসে যাওয়া ছেলেটার মুখে দেখতে মনে হচ্ছে। আকাশে মেঘ তো ছিল না, তবু খুব জোরে বিদ্যুতের চমক আর মেঘের গর্জন। কাছাকাছি কোথাও বোধহয় বাজ পড়ল। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসে হলধরবাবু। উনি পিছন দিকে জোরে ছুটতে থাকেন। ওই তো বঙ্কিমবাবু আর দয়ালবাবু আসছেন। দয়ালবাবুই জিজ্ঞাসা করেন, ছেলেরা কি বললো? কিছু তো বুঝতে পারলাম না, কে ঢুকেছে ওই ভিতরে বিল্ডিংয়ে? বঙ্কিমবাবু বলছেন,
ওরা বলছে নতুন ছেলেটা নাকি ভুতুরে বিল্ডিংয়ে ঢুকেছে, কিন্তু ওর জ্যাঠা আমার মোবাইলে ফোন করেছিলেন ওর ঠাকুমা অসুস্থ, তাই ওকে নিয়ে আসবেন আগামীকাল। ছেলেটাকে আমার ঘরে ডেকে পাঠিয়ে সেই কথাটাই বলছিলাম, ও তো আমার ঘরেই ছিল। আপনি নিজে দেখেছেন? এই ছেলেদের কথা কোনো ঠিক আছে নাকি? কি দেখতে কি দেখেছে? আকাশে এখনো মেঘ করছে, এখনো খেলা, খেলতেই হবে, পড়তে বসতে হবে না। এখনই যে যার ঘরে গিয়ে ইংরাজি বই নিয়ে বসো, আমি 10 মিনিটের মধ্যে যাচ্ছি। দয়ালবাবুর বকুনিতে ছেলেরা সবাই হই হই করতে করতে ফিরে যাচ্ছে হস্টেলের দিকে। ছেলেরা কি দেখেছে, কে দেখেছে হতে পারে, কিন্তু হলধরবাবু একটু আগে নিজে যা দেখেছেন তা ভুলবেন কি করে? কিন্তু সে কথা বলতে গেলে কেউ বিশ্বাস করবে না। কাউকে কিছু না বলে ধীর পায়ে নিজের ঘরের দিকে পা বাড়ান হলধরবাবু। মনে মনে ঠিক করে ফেলেন ছুটি না পেলেও কাল সকালেই মেডিকেল লিভ নিয়ে বাড়ি চলে যাবেন। আর মাত্র 3 বছর চাকরি, গিন্নির কথা মতো এবার বাড়ির কাছাকাছি ট্রান্সফার নেওয়ার চেষ্টাই করতে হবে। গল্পটা এই পর্যন্তই। যদি আপনার গল্পটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর হ্যাঁ, যদি নতুন কোনো গল্প আপনারা সাজেস্ট করতে থাকেন তো সেটাও করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। গুড বাই।